জিয়া অরফানেজ এবং চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে রাজধানীর বকশীবাজারে অস্থায়ী বিশেষ আদালত তাদের জামিন বাতিল করে এই পরোয়ানা জারি করেন। সেই সাথে নির্দেশ দেন মামলার অন্যতম আসামি তারেক রহমানকে আগামী 4 মার্চ সশরীরে আদালতে হাজির হওয়ার। পরোয়ানা জারির পরপরই তা গুলশান, রমনা এবং ক্যান্টনমেন্ট থানায় পাঠানো হয়। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আগ থেকেই জামিনে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অভিযোগ গঠনের পর সাক্ষ্য নেওয়া শুরু হলেও বারবারই এটি পেছানোর আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। মাঝে পরিবর্তন হয় বিচারকের। বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বুধবার সাক্ষ্য নেয়ার তারিখ ছিল, কিন্তু সকালে মামলার কার্যক্রম শুরু হলে এই 2 মামলার 2টি আবেদন উচ্চ আদালতের শুনানির অপেক্ষায় আছে এমন যুক্তিতে আবারও সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করা হয়। এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী, আবেদন করেন আইনগত ব্যবস্থা নেয়ার। শুনানি শেষে আদালত বলেন, মামলার 63 কার্যদিবসে মাত্র 7 দিন হাজির ছিলেন বেগম খালেদা জিয়া। আর বুধবার সাক্ষ্য নেয়ার তারিখ থাকলেও আদালতে নেই সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। তাই ন্যায় বিচারের স্বার্থে মামলার 2টি দ্রুত নিষ্পত্তির জন্য বিএনপি চেয়ারপারসন সহ 3 জনেরই জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। যেহেতু তার পক্ষে দায়িত্ব নিয়ে কেউ মামলা পরিচালনা করার জন্য কোনো সিনিয়র আইনজীবী অত্র আদালতে আসেনও নাই এবং দরখাস্তও দাখিল করেন নাই, সেহেতু বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কারণ যে দরখাস্তটা একজন দিয়েছিলেন সেটাকে নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও সাক্ষ্য নেওয়া অব্যাহত থাকে। সাক্ষ্য শেষ করেন মামলার বাদী হারুনা রশিদ। এরপর গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে বেগম জিয়ার আইনজীবীরা আবেদন করলেও সেটি খারিজ করে দেন আদালত। বর্তমান সরকারের বিভিন্ন সংগঠন তার জীবনের উপরকে হুমকি দিচ্ছে, তাই তার পক্ষে নিরাপত্তার কারণে তিনি আসতে পারেননি। তাই তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা যারা দিয়েছেন তার পক্ষে সময় প্রার্থনা করার পরেও সেটা ন্যায় বিচারে পরিপন্থী। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অপর আসামি তারেক রহমানকে আদালতে হাজিরে আবেদন করেন দুদকের আইনজীবী। এতে মামলার পরবর্তী ধার্য তারিখ 4 মার্চ তারেক রহমানকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শক, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আজিজুর রহমান কিরণ, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কিরণ, গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে খালেদা জিয়ার কার্যালয়ের সামনের কি পরিস্থিতি দেখছেন আপনি, আর এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কি জানতে পেরেছেন? দলের প্রতিক্রিয়ার কথা যদি বলি তাহলে বলতে হয় যে দুপুরের পর থেকেই আদেশ জারি হওয়ার পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা কিন্তু আমরা দেখতে পাইনি সেই অর্থে। আর এই প্রতিক্রিয়ার বিষয়ে বিএনপির বিভিন্ন যারা বাইরে আছেন স্থায়ী কমিটির সদস্য তাদের অনেকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তবে সেক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। তবে দলের চেয়ারপারসনের প্রেস সচিব যিনি আছেন মানব কামাল খান সোহেল, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি এটি আমাদেরকে জানিয়েছেন যে এটি আদালতের আইনি প্রক্রিয়া, সে বিষয়ে আসলে দলের প্রতিক্রিয়ার চেয়ে আইনজীবীরা যে প্রতিক্রিয়া দিবেন সে বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাইনি। আর যে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি সেটি কিন্তু গুলশান থানা পর্যন্ত আছে আমরা যতটুকু জানি, যে তবে গুলশান থানা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু স্বীকার করা হয়নি যে তারা চিঠিটি সে আদেশটি পেয়েছেন কিনা। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন মনে হয়, সেটি হচ্ছে যে বিএনপিপন্থী যে আইনজীবীরা আছেন তারা বিচারপতি টি.এইচ. খান তার মোহাম্মদপুরের তাজমহল রোডের যে বাসায় আছে সেখানে কিন্তু আইনজীবীদের একটি বৈঠক হয়েছে আমরা যতটুকু শুনতে পেয়েছি। আপনি জানেন যে আগামীকাল বৃহস্পতিবার একটি কর্মদিবস আছে, সেই কর্মদিবসে এই আদেশের প্রেক্ষিতে কোনো আপিল করা যায় কিনা সেই বিষয়গুলো হয়তো বা আইনি প্রক্রিয়া কি হতে পারে সেই বিষয়গুলো হয়তো বা তারা ভেবে দেখতে পারেন। তবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। ইমতিয়াজ। কিরণ, আপনাকে ধন্যবাদ। আদালতে আত্মসমর্পণ না করলে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন খালেদা জিয়া, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আর বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি জামায়াত জোটের সাথে আলোচনার কোনো চাপ নেই। জোনায়েদ খানের রিপোর্ট। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাথার উপর ঝুলছে গ্রেফতারি পরোয়ানা। এ নিয়ে আবারও সরব রাজনীতির মাঠ। চারদিকে গুঞ্জন, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বিএনপি নেত্রী। এ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
গ্রেপ্তার এড়াতে উচ্চ আদালতের জামিনই এখন খালেদার একমাত্র ভরসা। উনি যদি এখন সারেন্ডার না করেন, কোর্টে যদি না করেন, তাহলে এটা হবে না কেন? আইন তো সবার জন্য সমান। খালেদা জিয়া একসময় প্রাইম মিনিস্টার জিয়া রহমানের স্ত্রী বলে তিনি তো আইনের ঊর্ধ্বে না। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, আন্দোলনের নামে সন্ত্রাসী আর জঙ্গি কার্যক্রম চালাচ্ছে বিএনপি জামায়াত জোট। এসব বন্ধ না করলে তাদের সাথে কোনো আলোচনা নয়, বিরোধীদের সাথে আলোচনায় বিদেশিদের চাপের বিষয়টিও উড়িয়ে দেন তারা। বরং অন্যরা চাপে আছে। বিদেশিরা একটা কথাই বলতেছে যে এই জঙ্গি সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে হবে, পরেরটা পরে। বান কি মুন সন্ত্রাসের বিরুদ্ধেই বলেছেন, তারা সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়ার কথা বলেননি, কিন্তু রাজনৈতিক একটা কথা তারা বলেন যে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি। তার মানে আলোচনা এই সন্ত্রাসকারীদের সাথে না। সুতরাং দেশের বা বিদেশের কারোর কাছ থেকে কোনো চাপ নেই। দেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলে মন্তব্য এই দুই নেতার। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। সশস্ত্র বাহিনীকে বিদ্রোহে প্ররোচনা দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নাগরিক পক্ষের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তার জামিন আবেদন নাকচ করে মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ডের আদেশ দেন। সেখান থেকে ফের তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। এর আগে গতকাল সন্ধ্যায় মান্নার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা হয়। পরে গভীর রাতে এই মামলায় তাকে গ্রেফতার দেখায় র্যাব। সশস্ত্র বাহিনীকে বিদ্রোহের প্ররোচনা দেওয়ার অভিযোগে করা একটি মামলায় দুপুরের পর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কারণ এখানে সেনাবাহিনীকে তারা তাদের বিচ্যুত করার চেষ্টা করেছে, অতএব এখানে দণ্ডবিধি 131 ধারায় তার বিরুদ্ধে মামলাটা হয়েছে এবং আদালত মামলা গুরুত্ব বুঝে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ওনারা এই সপক্ষে কোনো কাগজপত্র বা কোনো কিছু দেখাইতে পারেনি যে ওনারা কি করেছে, এবং ওটা কেস ডকেট বা মামলার সিডিতেও ছিল না। এর আগে প্রায় 21 ঘন্টা নিখোঁজ ছিলেন নাগরিক ঐক্যের এই আহ্বায়ক। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় মান্নাকে বনানীতে ভাতিজির বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ, তবে তারা তা অস্বীকার করে। ওই সিভিল ড্রেসেই আসছে, তাকে কাপড় পরারও সময় দিচ্ছিল না, জোর করে টানা হেঁচড়া করে নিয়ে গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ইউনিট, ডিবি কিংবা ইউনিফর্মের পুলিশ তাকে গ্রেপ্তার কিংবা আটক করেনি কিংবা তার বাসায় যায়নি। ফলে মান্নার অবস্থান নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। মাহমুদুর রহমান মান্নার আশু মুক্তিও দাবি করছি আমরা। এর মাঝেই গেল রাতে খবর আসে মান্না আটক রয়েছেন র্যাবের হাতে। পরে তাকে তুলে দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হেফাজতে। গ্রেফতার দেখানো হয় গুলশান থানায় করা মামলায়। এই মুহূর্তে আসলে দরকারটা হলো, সম্প্রতি বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সাথে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ ফাঁস হয় বিভিন্ন ওয়েবসাইটে। আপনি কথা বলে দেখেন আপনার কি চান। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা নিয়ে সবশেষ খবর জানাতে এবার গুলশান থানার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা কি থানায় পৌঁছেছে, আর গ্রেফতারের বিষয়ে পুলিশ কি কিছু বলেছে কিনা? এর আগে অবশ্য কিরণ জানিয়েছিলেন যে পুলিশ এই বিষয়ে কোনো কথা বলেনি। ইমতিয়াজ, আপনি জানেন যে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তো এখনো পর্যন্ত গুলশান থানায় আমরা যোগাযোগ করেছি এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন তাদের কাছে এখনো পর্যন্ত খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রকার গ্রেপ্তারি পরোয়ানা এসে পৌঁছায়নি, যার কারণে তারা এর পরবর্তী কোনো পদক্ষেপ নিতে পারছেন না। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি যে জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেটি জারি হওয়ার পর কিন্তু সংশ্লিষ্ট থানায় সেটির গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়ে দেওয়া হয় এবং এই পাঠিয়ে দেওয়ার পরপরই কিন্তু এর কার্যকারিতা শুরু হবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গুলশান থানা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের কাছে কোনো প্রকার গ্রেপ্তারি পরোয়ানা আসেনি, যার কারণে এখনো পর্যন্ত তারা এর পরবর্তীতে কি করা হবে এই বিষয়ে এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি। তো তারা আমাদেরকে জানিয়েছেন ডাকযোগে গ্রেপ্তারি পরোয়ানাটি ঠিক এই জায়গায় আসবে, গুলশান থানায় আসার পর তারা আমাদেরকে বিস্তারিত জানাবে। আর আপনি যেটি জানেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেই সময় মতো হাজির না হওয়ায় তারা আইনজীবীরা তারা সময় আবেদন করেন এবং বিচারক তা নাকচ করে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরপরই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং আমরা সবাই এখন অপেক্ষায় আছি যে গুলশান থানায় কখন গ্রেপ্তারি পরোয়ানাটি আসবে এবং আসার পর এই গুলশান থানা থেকে যদি কিছু জানানো হয় আমাদেরকে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। আপনাকে ধন্যবাদ।
চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের ক্ষতিপূরণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 146 জন পরিবহন মালিকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। পরে জাতীয় ভূমি ব্যবহার কমিটির সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। শিল্পায়নের নামে যাতে কৃষি জমি কমে না যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। হরতাল অবরোধে সহিংসতা চলছে প্রায় 2 মাস ধরে, যার বড় শিকার পরিবহন খাত। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের দেওয়া হবে ক্ষতিপূরণ। এরই অংশ হিসেবে মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 146 জন মালিকের হাতে তুলে দেন 4,20,65,000 টাকার চেক। সর্বনিম্ন 1.5 লাখ টাকা থেকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত পান ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকরা। এরপর প্রধানমন্ত্রী অংশ নেন জাতীয় ভূমি ব্যবহার কমিটির সভায়। সমালোচনা করেন হরতাল অবরোধের নামে সহিংসতার। এটা কখনোই গ্রহণযোগ্য না যে মানুষকে এভাবে পুড়িয়ে মারা, মানুষের এভাবে ক্ষতি করা, বাসে চলন্ত বাসে আগুন দেওয়া, ট্রেনে আগুন দেওয়া, সিএনজিতে আগুন দেওয়া, গাড়িতে পেট্রোল বোমা মারা, এভাবে পেট্রোল বোমা মেরে মানুষ মারা, এটা অত্যন্ত দুর্ভাগ্য। প্রধানমন্ত্রী তাগিদ দেন সীমিত ভূমির সর্বোচ্চ ব্যবহারের জন্য পরিকল্পিত ব্যবহার নিশ্চিতের। তবে শিল্পায়নের নামে যেন কৃষি জমি কমে না যায় তা নিশ্চিতের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের ভূমি ব্যবহার অত্যন্ত পরিকল্পিতভাবে করতে হবে, কারণ ভূমি ব্যবহারটা যত বেশি আমরা পরিকল্পিতভাবে করতে পারবো, তাহলে আমরা আমাদের এই সীমিত সম্পদ নিয়েও আমরা মানুষের জানমালের উন্নতি করতে পারবো, জীবনযাত্রার উন্নতি করতে পারবো। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। শ্রদ্ধায় স্মরণ করা হলো 2009 সালে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের। সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে নিহতদের সমাধি ফলকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক এবং নিহতদের পরিবারের সদস্যরা। বিদ্রোহের 6 বছর পরও দোষীদের শাস্তি কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। বিজিবি মহাপরিচালকও চান দ্রুত কার্যকর হোক এই রায়। 6 বছর আগের এই দিনে সকালবেলায় পিলখানা প্রকম্পিত হয়েছিল অস্ত্রের ঝনঝনানিতে। 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হয়েছিল সেদিনের সেই হত্যাযজ্ঞে। প্রিয় স্বজন, বাবা মা, নিকটাত্মীয় আর সন্তান এখনো খুঁজে ফেরে জীবন থেকে হঠাৎ হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষকে। সেসব বীরদের স্মরণে পরিবারের সদস্যদের এই শ্রদ্ধা নিবেদন বনানী সামরিক গোরস্থানে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের প্রতিনিধিগণ। শ্রদ্ধা নিবেদন করেন 3 বাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক। সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদও শ্রদ্ধা জানান এ সময়। স্বজনহারা শোকস্তব্ধ পরিবারের সদস্যদের দাবি অনতিবিলম্বে কার্যকর করা হোক ঘটনায় দোষীদের সাজা। বিচারটা আমরা চাই যে যেন ভালোভাবে হয়, বাংলাদেশে যেন আর কখনো এরকম হত্যাযজ্ঞ সৃষ্টি না হয়। যারা মাস্টার মাইন্ডের পিছনে যারা পরিকল্পনায় ছিলেন, যারা ফিল্ডে যারা কাজ করে, যারা এটা করেছেন, যারা করেছেন, সবারই বিচার হওয়া উচিত। বিডিআরের পরিবর্তে বাহিনীটির নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি সংস্থাটির মহাপরিচালকের। যেভাবে প্রোগ্রেস হচ্ছে, আমি আশাবাদী যে যাদের ফাঁসি হয়েছে তাদের হিয়ারিংটা কমপ্লিট হয়ে শীঘ্রই হবে। ডেফিনেটলি আমরা প্রত্যাশা করে থাকব যতদিন পর্যন্ত যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসিটা কার্যকর না হবে। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারির ঘটনার ক্ষত এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি পরিবারগুলোর। এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে সবাইকে সজাগ এবং সতর্ক থাকার আকুতি পরিবারগুলোর কণ্ঠে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার কার্যক্রম এখনো ঝুলে আছে। গেল 16 মাসে মাত্র একদিন চলেছে বিচার কাজ। আর এর ফলে হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন তারা জামিন আবেদন করতে পারছেন না, এমন অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর। তবে রাষ্ট্রপক্ষ বলছে নিরাপত্তার কারণে কার্যক্রম শুরু হতে দেরি হয়েছে। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি, 6 বছর আগের সেই সকাল প্রকম্পিত হয়েছিল অস্ত্রের হুঙ্কারে। কিছু বিপথগামী সীমান্ত প্রহরীর নির্বিচার নির্মমতায় প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। দেশ কাঁপানো ওই ঘটনায় হত্যা আর বিস্ফোরক আইনে 2টি মামলা করে পুলিশ।
2013 সালের নভেম্বরে বিচারিক আদালতে হত্যা মামলার বিচার কাজ শেষ হয়। এরপর মাত্র একবার চলেছে বিস্ফোরক মামলাটি, ফলে সেটি এখনো রয়েছে প্রাথমিক পর্যায়ে, যে কারণে যারা খালাস পেয়েছেন তাদের ভাগ্য এখনো ঝুলে আছে কারাগারেই। এই মামলা 277 জন আসামি হত্যা মামলায় খালাসপ্রাপ্ত হয়েছিল। এই একটা বিস্ফোরক মামলা থাকার কারণে এই আসামিগুলো বেরোতে পারতেছে না। আদালত না বসার কারণে আমরা আসামির পক্ষে জামিনের আবেদনও করতে পারছি না। তাদের বিরুদ্ধে আপনার সিজার লিস্ট রয়েছে, জব্দ তালিকা রয়েছে, এক্সপার্ট ওপিনিয়ন আছে। সুতরাং সেই আলোকে আমরা মনে করি যে তারা সর্বোচ্চ শাস্তি পাবেন। অবকাঠামো নির্মাণ আর নিরাপত্তার কারণে বিস্ফোরক আইনে দায়ের করার 6 বছর আগের সেই মামলার বিচার চলতে দেরি হচ্ছে বলে বক্তব্য রাষ্ট্রপক্ষের। নিরাপত্তাজনিত সকল ব্যবস্থা গ্রহণ করার পরে আমরা এই মামলা 26 জন সাক্ষীর কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করছি এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলার বিচার আমরা অতি দ্রুত শেষ করতে পারবো। বাদীর সাক্ষীকে জেরা করার জন্য ধার্য আছে, জানুয়ারি মাসে ছিল, ফেব্রুয়ারি মাসে ছিল এবং মার্চ মাসে তারিখ আছে। বাদী আসে না এবং আসামি না আসার কারণে বাদী পক্ষকে আমরা জেরা করতে পারছি। একই ঘটনায় দুটি মামলা হলেও একই সাথে কেন চলল না বিচার কাজ, এমন প্রশ্নের জবাবে পাল্টাপাল্টি বক্তব্য দিলেন দুই পক্ষের আইনজীবী। হত্যা মামলা যখন বিচার হয় তখন আমরা আবেদন করেছি, নিবেদন করেছি মাননীয় আদালত আমাদের দুইটা মামলা একত্রে বিচার করেন। একই সাক্ষী একসাথে বিচার শেষ হয়ে যাবে, কিন্তু সেই কারণ সেই সময় রাষ্ট্রপক্ষ আমাদের চাপে মাত্র 26 জন সাক্ষী নিয়েছিল, আর সাক্ষী আনে নাই। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার কার্যক্রম স্থগিত হয়। তারা প্রথমে হত্যা মামলা শেষ করে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলাটা নিষ্পত্তি করার জন্য মাননীয় আদালতে আবেদন করেছিলেন। হত্যা মামলার রায় ঘোষিত হলেও চূড়ান্ত নিষ্পত্তির বাকি এখনো, কারণ কিছুদিন আগে উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। টানা হরতাল অবরোধের কারণে চতুর্থবারের মতো পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা। আগামীকালের পরীক্ষা হবে আগামী 7 মার্চ শনিবার সকাল 10টায়। সচিবালয়ে এই পরিবর্তিত তারিখ ঘোষণা করেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল এই সকল যে পরীক্ষাগুলো 26 তারিখে ছিল বৃহস্পতিবার, সেটা আগামী 7 তারিখ শনিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এই পরীক্ষা হবে।